আমার প্রিয় দেশবাসী, নমস্কার। আজ ২০২৫-এর প্রথম মন কি বাত হচ্ছে। আপনারা একটা বিষয় নিশ্চয়ই লক্ষ্য করেছেন, প্রতিবার মন কি বাত মাসের শেষ রবিবার হয়, কিন্তু এবার আমরা এক সপ্তাহ আগে চতুর্থ রবিবারের পরিবর্তে তৃতীয় রবিবারই মিলিত হচ্ছি, কারণ আগামী রবিবার সাধারণতন্ত্র দিবস। আমি সমস্ত দেশবাসীকে সাধারণতন্ত্র দিবসের অগ্রিম শুভকামনা জানাই। বন্ধুরা, এবারের সাধারণতন্ত্র দিবস বিশেষ গুরুত্বপূর্ণ। এটি ভারতীয় গণতন্ত্রের ৭৫তম বর্ষপূর্তি। এবছর সংবিধান প্রণয়নের ৭৫ বছর হচ্ছে। আমি সংবিধান সভার সেই সব মহান ব্যক্তিদের প্রণাম জানাই, যারা আমাদের পবিত্র সংবিধান দিয়েছেন। সংবিধান সভা চলাকালীন নানা বিষয়ে দীর্ঘকালীন আলোচনা হয়েছে। সেই আলোচনা, সংবিধান সভার সদস্যদের বিচার বিবেচনা, তাঁদের উক্তি আমাদের অত্যন্ত মূল্যবান সম্পদ। আজ মন কি বাতে আমাদের প্রয়াস থাকছে কিছু মহান নেতাদের অরিজিনাল কণ্ঠস্বর ও বক্তব্য আপনাদের শোনানো। বন্ধুরা, যখন সংবিধান সভা নিজেদের কাজ শুরু করেছিল, তখন বাবা সাহেব আম্বেদকর পারস্পরিক সহযোগিতা প্রসঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছিলেন। তাঁর এই উক্তি ইংরেজিতে রয়েছে। আমি তার একটি অংশ আপনাদের শোনাচ্ছি। So far as the ultimate goal is concerned, I think none of us need have any apprehensions. None of us need have any doubt. But my fear, which I must express clearly, is this. Our difficulty, as I said, is not about the ultimate future. Our difficulty is how to make the heterogeneous mess that we have today take a decision in common and march in a cooperative way on that road which is bound to lead us to unity. Our difficulty is not with regard to the ultimate. Our difficulty is with regard to the beginning. এখনো পর্যন্ত চূড়ান্ত লক্ষ্যের বিষয়ে আমাদের কারোরই কোনো দ্বিধা বা সংশয় থাকার কথা নয়। স্পষ্ট করে বলতে গেলে ভবিষ্যতের চূড়ান্ত লক্ষ্যটা কঠিন নয়। যেটা কঠিন বলে আমার আশঙ্কা, তা হলো বর্তমানে কিভাবে বহুবিধ বৈশিষ্ট্য আর মতাবলম্বী আমাদের জনসাধারণকে একটা অভিন্ন সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়ানো যাবে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সেই পথে হাঁটা যাবে যা আমাদের ঐক্যের দিকে চালিত করবে। চূড়ান্ত লক্ষ্য নিয়ে আমাদের অসুবিধে নেই, আমাদের অসুবিধে সূচনা নিয়ে। বন্ধুরা, বাবা সাহেব এই কথায় জোর দিয়েছেন যে সংবিধান সভা যেন একসঙ্গে এক মতে হয় এবং সবাই মিলে সর্বসাধারণের কল্যাণের জন্য কাজ করে। আমি আপনাদের সংবিধান সভার আরও একটি অডিও ক্লিপ শোনাতে চাই। এই অডিও ডক্টর রাজেন্দ্র প্রসাদজির, যিনি আমাদের সংবিধান সভার সভাপতি ছিলেন। আসুন ডক্টর রাজেন্দ্র প্রসাদজির কথা শুনি। हमारा इतिहास बताता है और हमारी संस्कृति सिखाती है कि हम शांति प्रिय हैं और रहें। हमारा साम्राज्य, हमारी फतेह दूसरे तरह की रही है। हमने दूसरों को जंजीरों से, चाहे वो लोहे की हो या सोने की, कभी नहीं बांधने की कोशिश की। हमने दूसरों को अपने साथ लोहे के जंजीर से भी ज्यादा मजबूत मगर सुंदर और सुखद रेशम के धागे से बांध रखा है, और वो बंधन धर्म का है, संस्कृति का है, ज्ञान का है। हम अब भी उसी रास्ते पर चलते रहेंगे और हमारी एक ही इच्छा और अभिलाषा है। वो अभिलाषा ये है कि हम संसार में सुख और शांति कायम करने में मदद पहुंचा सकें और संसार के हाथों में सत्य और अहिंसा वो अचूक हथियार दे सकें जिसने हमें आज आजादी तक पहुंचाया है। हमारी जिंदगी और संस्कृति में कुछ ऐसा है जिसने हमें समय के थपेड़ों के बावजूद जिंदा रहने की शक्ति दी है। अगर हम अपने आदर्शों को सामने रखे रहेंगे तो हम संसार की बड़ी सेवा कर पाएंगे। আমাদের ইতিহাস এ কথা বলে আর আমাদের সংস্কৃতি এই শিক্ষা দেয় যে আমরা শান্তিপ্রিয় আছি এবং ছিলাম। আমাদের সাম্রাজ্য ও আমাদের জয়ের সাফল্য ভিন্ন ধরনের।
আমরা অন্যদের লোহার বা সোনার কোনো শৃঙ্খলে বাঁধার চেষ্টা করিনি। আমরা অন্যদের নিজেদের সঙ্গে লৌহ শৃঙ্খলের থেকেও মজবুত অথচ সুন্দর ও সুখপ্রদ রেশম সুতোয় বেঁধেছি। সেই বন্ধন ধর্মের, সংস্কৃতির, জ্ঞানের। আমরা এখনো সেই পথেই চলতে থাকব এবং আমাদের একটাই ইচ্ছা ও অভিলাষ, আমরা পৃথিবীতে সুখ ও শান্তি বজায় রাখতে সাহায্য করতে পারব ও সারা বিশ্বের হাতে সত্য ও অহিংসার অব্যর্থ অস্ত্র তুলে দিতে পারব, যা আজ আমাদের স্বাধীনতা পর্যন্ত পৌঁছে দিয়েছে। আমাদের জীবন ও সংস্কৃতিতে এমন কিছু আছে যা সময়ের চপেটাঘাত সত্ত্বেও আমাদের বেঁচে থাকার শক্তি দিয়েছে। যদি আমরা আমাদের আদর্শকে সামনে রেখে এগোই, তাহলে এই বিশ্ব সংসারের প্রভূত সেবা আমরা করতে পারব। বন্ধুরা, ডক্টর রাজেন্দ্র প্রসাদজি মানবিক মূল্যবোধের প্রতি দেশের অঙ্গীকারের কথা বলেছেন। এবারে আমি আপনাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কণ্ঠস্বর শোনাচ্ছি। উনি সুযোগের সাম্যের কথা উত্থাপন করেছেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছেন, I hope, sir, that we shall go ahead with our work in spite of all difficulties and thereby help to create that great India, which will be the motherland of not this community or that, not this class of it, but of every person, man, woman and child inhabiting in this great land with respect of race, caste, creed or community. Everyone to have an equal opportunity so that he or she can develop himself and herself according to the best talent and serve the great common motherland of their. স্যার, আশা করি আমরা সমস্ত বাধা বিপত্তি সত্ত্বেও আমাদের কাজ এগিয়ে নিয়ে যাব এবং এর মধ্যে দিয়ে সেই মহান ভারতের নির্মাণে সাহায্য করব, যা শুধুমাত্র কোনো একটি সম্প্রদায়ের বা শ্রেণীর নয়, বরং এই ভূখণ্ডে বসবাসকারী জাতি, ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সকলের, প্রতিটি মানুষের, প্রতিটি পুরুষ, মহিলা ও শিশুর এখানে প্রত্যেকের জন্য সমান সুযোগ থাকবে, যাতে তারা তাদের প্রতিভার সেরাটা দিয়ে নিজেদের বিকশিত করতে পারেন এবং এই মহান মাতৃভূমি ভারতের সেবা করতে পারেন। বন্ধুরা, আমি আশা করি সংবিধান সভার ডিবেটের এই অরিজিনাল অডিও শুনে আপনাদেরও ভালো লেগেছে। আমাদের দেশের নাগরিকদের এই চিন্তা ভাবনায় অনুপ্রাণিত হয়ে এমনই ভারতবর্ষ নির্মাণের জন্য কাজ করতে হবে, যা নিয়ে আমাদের সংবিধান প্রণয়নকারীরাও গর্ববোধ করতে পারেন। বন্ধুরা, সাধারণতন্ত্র দিবসের একদিন আগে 25শে জানুয়ারি ন্যাশনাল ভোটার্স ডে। এই দিনটা গুরুত্বপূর্ণ কারণ এই দিনই ভারতের নির্বাচন কমিশন স্থাপিত হয়েছিল, অর্থাৎ ইলেকশন কমিশন। আমাদের সংবিধান প্রণেতারা সংবিধানে আমাদের নির্বাচন কমিশনকে, গণতন্ত্রে মানুষের অংশীদারিত্বকে অনেক বড় স্থান দিয়েছেন। দেশে যখন 1951-52 প্রথমবার নির্বাচন হয়েছিল, তখন কিছু মানুষের মনে দ্বিধা ছিল দেশে গণতন্ত্র আদৌ টিকে থাকবে কিনা। কিন্তু আমাদের গণতন্ত্র সমস্ত আশঙ্কাকে ভুল প্রমাণিত করেছে, কারণ সর্বোপরি ভারত মাদার অব ডেমোক্রেসি। বিগত দশকগুলোতেও দেশের গণতন্ত্র মজবুত হয়েছে, সমৃদ্ধ হয়েছে। আমি নির্বাচন কমিশনকেও ধন্যবাদ জানাবো। তারা সময়ের সঙ্গে সঙ্গে আমাদের মতদানের প্রক্রিয়াকে আধুনিক করে তুলেছেন, মজবুত করেছেন। নির্বাচন কমিশন জনশক্তিকে আরো শক্তিশালী করতে প্রযুক্তির শক্তিকে ব্যবহার করেছে। নির্বাচনকে নিরপেক্ষ রাখার তাঁদের যে কমিটমেন্ট, তার জন্য আমি নির্বাচন কমিশনকে শুভেচ্ছা জানাই। আমি দেশবাসীকে বলতে চাই যে তাঁদের মতদানের যে অধিকার, তাঁরা যেন সেটার আরও বেশি করে সদ্ব্যবহার করেন, সব সময় করেন এবং দেশের ডেমোক্রেটিক প্রসেসের অংশীদার হয়ে উঠে প্রসেসটাকে যেন আরও মজবুত করে তোলেন। আমার প্রিয় দেশবাসী, প্রয়াগরাজে মহাকুম্ভর শুভারম্ভ হয়ে গিয়েছে। অবিস্মরণীয় জনজোয়ার, অকল্পনীয় দৃশ্য, সম্প্রীতি এবং ঐক্যের এক অসাধারণ মেলবন্ধন।
এবার কুম্ভে অনেক দিব্য যোগও তৈরি হচ্ছে। কুম্ভের এই উৎসব বৈচিত্র্যের মধ্যে ঐক্যের উৎসবের উদযাপন। সঙ্গমে তটভূমিতে সারা ভারতের, সারা বিশ্বের মানুষ একত্রিত হন। হাজার হাজার বছর ধরে চলে আসা এই ঐতিহ্যে কোথাও কোনো ভেদাভেদ নেই, জাতিভেদ নেই। এখানে ভারতের দক্ষিণ থেকে মানুষ আসেন, ভারতের পূর্ব ও পশ্চিম থেকে মানুষ আসেন। কুম্ভে ধনী দরিদ্র সবাই এক হয়ে যান। সমস্ত মানুষ সঙ্গমে স্নান করেন, একসঙ্গে ভাণ্ডারায় ভোজন করেন, প্রসাদ নেন। সেই জন্যই তো কুম্ভ ঐক্যের মহাকুম্ভ। কুম্ভের আয়োজন আমাদের এটাও স্পষ্ট করে দেয় যে কিভাবে আমাদের ঐতিহ্য সারা ভারতকে এক সূত্রে জুড়ে রাখে। উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত মানুষের বিশ্বাস ও আচার উপচার যেন একই রকম। একদিকে প্রয়াগরাজ, উজ্জয়ন, নাসিক এবং হরিদ্বারে কুম্ভের আয়োজন হয়, ঠিক সেভাবেই দক্ষিণ ভূভাগে গোদাবরী, কৃষ্ণা, নর্মদা এবং কাবেরী নদীর তটে পুষ্করাম হয়। এই দুই উৎসবই আমাদের পবিত্র নদীগুলির সঙ্গে, পবিত্র বিশ্বাসের সঙ্গে জুড়ে রয়েছে। এইভাবেই কুম্ভকোণম থেকে তিরুক্কডৌড়, কুড়ুয়াসল থেকে তিরুচেরই অবধি এমন সব মন্দির আছে যার ঐতিহ্য কুম্ভের সঙ্গে জুড়ে আছে। বন্ধুরা, এই বছর আপনারা সকলে দেখেছেন যে কুম্ভ মেলায় যুবক যুবতীরা কি ব্যাপকভাবে অংশগ্রহণ করেছেন। আর এটা সত্যি যে যখন যুব সমাজ নিজেদের সংস্কৃতির সঙ্গে গর্বের সঙ্গে যুক্ত হয়, তখন তাদের শিকড় আরো মজবুত হয়, আর তখন তাদের স্বর্ণোজ্জ্বল ভবিষ্যৎ সুনিশ্চিত হয়। আমরা এই বছর কুম্ভের ডিজিটাল ফুটপ্রিন্টসও এত বড় স্কেলে দেখেছি। কুম্ভের এই বিশ্বব্যাপী জনপ্রিয়তা প্রত্যেক ভারতীয়ের জন্য গর্বের বিষয়। বন্ধুরা, কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গে গঙ্গাসাগর মেলার বিরাট আয়োজন করা হয়েছে। সংক্রান্তির পবিত্র সময়ে এই মেলায় সারা বিশ্ব থেকে লাখ লাখ পুণ্যার্থীরা এসে গঙ্গা স্নান করেছেন। কুম্ভ, পুষ্করম এবং গঙ্গাসাগর মেলা আমাদের এই সব পর্ব আমাদের সামাজিক মেলামেশাকে, সৌহার্দ্যকে, একতাকে বাড়িয়ে দেয়। এই সব আয়োজন ভারতের মানুষদের ভারতীয় সংস্কৃতির সঙ্গে একাত্ম করে। আর যেমন আমাদের শাস্ত্রে সংসারের ক্ষেত্রে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চারটি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে, তেমনি আমাদের সব উৎসব এবং সংস্কৃতিও আধ্যাত্মিক, সামাজিক, সাংস্কৃতিক এবং আর্থিক ক্ষেত্রগুলিকে শক্তিশালী করে তোলে। বন্ধুরা, এই মাসে আমরা পৌষ শুক্ল দ্বাদশীর দিন রামলালার প্রাণ প্রতিষ্ঠা পর্বের প্রথম বার্ষিকী পালন করেছি। এই বছর পৌষ শুক্ল দ্বাদশী 11 জানুয়ারি ছিল। এই দিন লাখ লাখ রাম ভক্ত অযোধ্যায় রামলালার সাক্ষাৎ দর্শন করে তাঁর আশীর্বাদ নিয়েছেন। প্রাণ প্রতিষ্ঠার দ্বাদশীর এই বিশেষ দিন ভারতের সাংস্কৃতিক চেতনার পুনর্জাগরণের দ্বাদশী। এই জন্য পৌষ শুক্ল দ্বাদশীর দিনটি এক ধরনের প্রতিষ্ঠা দ্বাদশীর দিনে পরিণত হয়েছে। বিকাশের পথে চলতে চলতে আমাদের এভাবেই নিজেদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে হবে এবং সেখান থেকে প্রেরণা নিয়ে এগিয়ে যেতে হবে। আমার প্রিয় দেশবাসী, 2025-এর শুরুতেই ভারত মহাকাশের ক্ষেত্রেও অনেক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। আজ আমার এটা বলতে গিয়ে গর্ব হচ্ছে যে একটি ভারতীয় স্পেস টেক স্টার্টআপ বেঙ্গালুরুর পিক্সেল ভারতের প্রথম নিজস্ব স্যাটেলাইট কনস্টেলেশন ফায়ারফ্লাই সাফল্যের সঙ্গে লঞ্চ করেছে। এই স্যাটেলাইট কনস্টেলেশন পৃথিবীর সবচেয়ে হাই রেজলিউশন হাইপার স্পেকট্রাল স্যাটেলাইট কনস্টেলেশন। এই সাফল্য শুধুমাত্র ভারতকে আধুনিক স্পেস টেকনোলজিতে এগিয়ে দেয়নি, বরং এটা আত্মনির্ভর ভারতের লক্ষ্যে একটা বড় পদক্ষেপ। এই সাফল্য আমাদের নিজেদের স্পেস সেক্টরের বাড়তে থাকা শক্তি আর ইনোভেশনের প্রতীক। আমি এই সাফল্যের জন্য পিক্সেলের সদস্য ইসরো এবং ইনস্পেসকে সমগ্র দেশের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, কয়েকদিন আগে আমাদের বিজ্ঞানীরা স্পেস সেক্টরে আরও একটি বড় সাফল্য অর্জন করেছেন। আমাদের বিজ্ঞানীরা স্যাটেলাইটসের স্পেস ডকিং করিয়েছেন। যখন মহাকাশে দুটো স্পেসক্রাফট কানেক্ট করা হয়, এই প্রক্রিয়াকে তখন স্পেস ডকিং বলে।
এই টেকনিক মহাকাশে স্পেস স্টেশনে সাপ্লাই পাঠানোর জন্য এবং ক্রু মিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত এমন চতুর্থ দেশ যে এই সাফল্য অর্জন করেছে। বন্ধুরা, আমাদের বিজ্ঞানীরা মহাকাশে উদ্ভিদ রোপণে এবং সেগুলি জীবিত রাখতে আপ্রাণ চেষ্টা করছেন। সেই জন্য ইসরোর বিজ্ঞানীরা লোবিয়ার বীজকে নির্বাচন করেছেন। 30শে ডিসেম্বর পাঠানো এই বীজগুলি মহাকাশেই অঙ্কুরিত হয়েছে। এটি একটি অত্যন্ত অনুপ্রেরণামূলক পরীক্ষা, যা ভবিষ্যতে মহাকাশে সবজি উৎপাদনের পথ প্রশস্ত করবে। এই বিষয়টি অত্যন্ত ভেবে দেখার যে আমাদের বিজ্ঞানীরা কত দূরের চিন্তা ভাবনা করছেন। বন্ধুরা, আমি আপনাদের আরও একটি অনুপ্রেরণামূলক উদ্যোগের কথা বলতে চাই। আইআইটি মাদ্রাজের এক্সটেম কেন্দ্র মহাকাশে ম্যানুফ্যাকচারিং এর জন্য নতুন প্রযুক্তির উপর কাজ করছে। এই কেন্দ্রটি মহাকাশে 3D প্রিন্টেড বিল্ডিংস, মেটাল ফোমস এবং অপটিক্যাল ফাইবারের মতো প্রযুক্তি নিয়ে গবেষণা করছে। এই কেন্দ্র বিনা জলে কংক্রিট নির্মাণের মতো বৈপ্লবিক পদ্ধতি নিয়ে কাজ করছে। এক্সটেমের এই গবেষণা ভারতের গগনযান মিশন এবং ভবিষ্যতে স্পেস স্টেশনকে আরও শক্তিশালী করে তুলতে সক্ষম হবে। এই ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিংয়ে আধুনিক প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচিত হবে। বন্ধুরা, এই সমস্ত কৃতিত্বই প্রমাণ করে যে ভারতের বিজ্ঞানীরা এবং ইনোভেটররা ভবিষ্যতের চ্যালেঞ্জের সমাধান খুঁজতে কতটা ভিশনারি। আমাদের দেশ আজ মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করছে। আমি ভারতের বিজ্ঞানী, ইনোভেটর এবং যুবা উদ্যোক্তাদের সমগ্র দেশের হয়ে শুভেচ্ছা জানাচ্ছি। আমার প্রিয় দেশবাসী, আপনারা হয়তো বহুবার মানুষ ও পশুদের মধ্যে আশ্চর্য বন্ধুত্বের ছবি দেখেছেন। আপনারা পশুদের আনুগত্যের গল্পও শুনে থাকবেন। গৃহপালিত প্রাণী হোক বা বন্যপ্রাণী, মানুষের সঙ্গে তাদের সম্পর্ক অনেক ক্ষেত্রেই অবাক করে তোলে। প্রাণীরা যদিও কথা বলতে পারে না, তবে তাদের আবেগ, তাদের শরীরী ভাষা মানুষ ভালো করে বুঝতে পারে। পশুরাও বোঝে ভালোবাসার ভাষা, তেমনি ভালোবাসতেও পারে। আমি আপনাদের সঙ্গে আসামের একটি উদাহরণ ভাগ করে নিতে চাই। আসামে একটা জায়গা আছে যার নাম নওগাঁও। নওগাঁও আমাদের দেশের মহান দার্শনিক শ্রীমন্ত শঙ্করদেবজির জন্মস্থানও। এই জায়গাটা খুবই সুন্দর। এখানে হাতিদের বেশ বড়সড় ডেরা আছে। এই এলাকায় অনেক ঘটনা এমন দেখা যাচ্ছিল যেখানে হাতির দলের আক্রমণে ফসল নষ্ট হয়ে যাচ্ছিল। কৃষকেরা খুব বিপাকে পড়েছিল। আশেপাশের প্রায় 100টি গ্রামের মানুষ খুবই চিন্তিত ছিল। কিন্তু গ্রামবাসীরাও হাতিদের এমন ব্যবহারের কারণ বুঝতে পারছিল। তারা জানতো যে হাতিরা তাদের খিদে মেটানোর জন্য চাষের ফসল নষ্ট করছে। তাই গ্রামবাসীরা একটি সমাধান খুঁজে বের করার কথা ভাবল। গ্রামবাসীদের নিয়ে একটি দল গঠন করা হয়, যার নাম ছিল হাতি বন্ধু। হাতি বন্ধুরা বুদ্ধির সঙ্গে প্রায় 800 বিঘা অনুর্বর জমির উপর এক অনন্য প্রচেষ্টা চালায়। এখানে গ্রামবাসীরা নিজেদের একত্রিত করে নেপিয়ার গ্রাস লাগিয়েছে। হাতিরা এই ঘাস খেতে খুবই পছন্দ করে। এর ফলে হাতিদের ক্ষেতের ফসলের দিকে যাওয়ার প্রবণতা কমে গিয়েছে। হাজার হাজার গ্রামবাসীর জন্য এটি একটি বড় স্বস্তির বিষয়। ওদের এই প্রচেষ্টা হাতিদেরও মনে ধরেছে। বন্ধুরা, আমাদের সংস্কৃতি আর ঐতিহ্য আমাদের আশেপাশের পশু পাখিদের সঙ্গে ভালোবেসে মিলেমিশে থাকতে শেখায়। এটা আমাদের সবার জন্য অনেক আনন্দের খবর যে বিগত 2 মাসে আমাদের দেশে 2টি নতুন টাইগার রিজার্ভ অন্তর্ভুক্ত হয়েছে, যার মধ্যে একটি হলো ছত্তিশগড়ের গুরু ঘাসিদাস তমোর পিংলা টাইগার রিজার্ভ আর অন্যটি হলো মধ্যপ্রদেশে রাতাপানি টাইগার রিজার্ভ। আমার প্রিয় দেশবাসী, স্বামী বিবেকানন্দজি বলেছিলেন, যে ব্যক্তির মধ্যে ভাবনা নিয়ে উন্মাদনা রয়েছে সেই নিজের লক্ষ্যে পৌঁছতে পারে। কোনো ভাবনাকে সফল করার জন্য আমাদের প্যাশন এবং ডেডিকেশন সবথেকে বেশি জরুরি। সম্পূর্ণ মনোযোগ এবং উৎসাহ থাকলে ইনোভেশন, ক্রিয়েটিভিটি আর সফলতার পথ নিশ্চয়ই বেরিয়ে আসে। কিছুদিন আগে আমার স্বামী বিবেকানন্দজির জন্মজয়ন্তী উপলক্ষে বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগের অংশীদার হওয়ার সৌভাগ্য হয়েছিল। এখানে আমি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যুব বন্ধুদের সঙ্গে গোটা দিনটা কাটাই। এই যুবরা স্টার্টআপ, কালচার, উইমেন, ইউথ আর ইনফ্রাস্ট্রাকচারের মতো বিভিন্ন ক্ষেত্র নিয়ে নিজেদের ভাবনার কথা ভাগ করে নিয়েছিলেন।
এই কার্যক্রম আমার জন্য খুব স্মরণীয় হয়ে থাকবে। বন্ধুরা, কিছুদিন আগে স্টার্ট আপ ইন্ডিয়ার ৯ বছর পূর্ণ হয়েছে। আমাদের দেশে ৯ বছরে যত স্টার্ট আপ তৈরি হয়েছে তার মধ্যে অর্ধেকেরও বেশি টায়ার 2 আর টায়ার 3 শহরে গঠিত। আর এটা শুনে প্রত্যেক ভারতবাসীর মন আনন্দে ভরে ওঠে। অর্থাৎ আমাদের স্টার্ট আপ কালচার কেবলমাত্র বড় শহরেই সীমিত নয়। আর আপনারা এটা জেনে আশ্চর্য হবেন যে ছোট শহরের এই স্টার্ট আপের অর্ধেকের বেশি নেতৃত্ব আমাদের মেয়েরা দিচ্ছেন। যখন এটা শুনতে পাই যে আম্বালা, হিসার, কাংড়া, চেঙ্গলপট্টু, বিলাসপুর, গোয়ালিয়র এবং ওয়াসিমের মতো শহর স্টার্ট আপের কেন্দ্র হয়ে উঠছে, তখন মন আনন্দে ভরে ওঠে। নাগাল্যান্ডের মতো রাজ্যে বিগত বছরে স্টার্ট আপ রেজিস্ট্রেশন ২০০% বেশি বৃদ্ধি পেয়েছে। ওয়েস্ট ম্যানেজমেন্ট, নন রিনিউয়েবল এনার্জি, বায়োটেকনোলজি আর লজিস্টিক্স এমন কতগুলো ক্ষেত্র যার সঙ্গে জড়িত স্টার্ট আপ গড়ে উঠতে দেখা যাচ্ছে সব থেকে বেশি। এগুলি কনভেনশনাল সেক্টর নয়, কিন্তু আমাদের যুববন্ধুরাও তো কনভেনশনালের থেকে এগিয়ে চিন্তাভাবনা করে থাকেন। এই জন্য ওরাও সাফল্য পাচ্ছেন। বন্ধুরা, ১০ বছর আগে যখন কেউ স্টার্ট আপের ক্ষেত্রে প্রবেশ করার কথা বলতো, তখন তাকে নানান ধরনের কটূক্তি শুনতে হতো। কেউ কেউ জিজ্ঞাসা করতেন যে স্টার্ট আপ আসলে কি, আবার কেউ বলতেন যে এসব করে কিছুই হবে না। কিন্তু এখন দেখুন, এক দশকে কত বড় পরিবর্তন এসেছে। ভারতে যে নতুন সুযোগের সম্ভাবনা তৈরি হচ্ছে, আপনাদেরও তার পূর্ণ সদ্ব্যবহার করা উচিত। যদি আপনাদের নিজেদের উপর বিশ্বাস থাকে, তাহলে আপনাদের স্বপ্নও ডানা মেলে উঠতে পারবে। আমার প্রিয় দেশবাসী, কোনো কাজ ভালো উদ্দেশ্য এবং নিঃস্বার্থ ভাবনার সঙ্গে করা হলে তা দূর দূরান্ত পর্যন্ত আলোচিত হয়। এবং আমাদের মন কি বাত এর খুব বড় একটি প্ল্যাটফর্ম। আমাদের এত বিশাল দেশে যদি কেউ প্রত্যন্ত অঞ্চল থেকেও ভালো কাজ করে এবং কর্তব্য বোধকে সর্বোচ্চ গুরুত্ব দেয়, তাহলে এটি তার প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি দুর্দান্ত প্ল্যাটফর্ম। অরুণাচল প্রদেশে দীপক নাবামজি সেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। দীপকজি একটি লিভিং হোম চালান, যেখানে মানসিকভাবে অসুস্থ এবং শারীরিকভাবে অক্ষম মানুষ ও বয়স্কদের সেবা করা হয়। সেখানে মাদকাসক্ত ব্যক্তিদেরও যত্ন নেওয়া হয়। দীপক নাবামজি কোনো সাহায্য ছাড়াই সমাজের বঞ্চিত মানুষ, হিংসায় জর্জরিত এবং গৃহহীন মানুষদের সহায়তা করার জন্য একটি অভিযান শুরু করেছিলেন। আজ তাঁর এই কর্মকাণ্ড একটি প্রতিষ্ঠানের রূপ নিয়েছে। সংস্থাটি অনেক পুরস্কারে ভূষিত হয়েছে। কে হিন্ডুংভিজি, যিনি লাক্ষাদ্বীপের কবরতী দ্বীপে একজন নার্স হিসাবে কাজ করেন, তাঁর কাজও খুবই অনুপ্রেরণাদায়ক। আপনারা জেনে অবাক হবেন যে 18 বছর আগে তিনি সরকারি চাকরি থেকে অবসর নিলেও এখনো আগের মতোই মমতা ও স্নেহের সঙ্গে মানুষের সেবা করে চলেছেন। লাক্ষাদ্বীপের কেজি মহম্মদজির প্রচেষ্টা অত্যন্ত চমকপ্রদ। তাঁর কঠোর পরিশ্রমের ফলে মিনিকয় দ্বীপের মেরিন ইকোসিস্টেম আরও শক্তিশালী হচ্ছে। পরিবেশ সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য তিনি অনেক গান লিখেছেন। তিনি লাক্ষাদ্বীপ সাহিত্যকলা একাডেমি থেকে সেরা লোকসঙ্গীতের পুরস্কারও পেয়েছেন। অবসর গ্রহণের পর কেজি মহম্মদজি সেখানকার জাদুঘরের সঙ্গেও কাজ করছেন। বন্ধুরা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে আরেকটি খুব ভালো খবর এসেছে। নিকোবর জেলার ভার্জিন নারকেল তেল সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে। ভার্জিন নারকেল তেলকে জিআই ট্যাগ দেওয়ার পর আরও একটি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এই তেল উৎপাদনের সঙ্গে জড়িত মহিলাদের সংগঠিত করে স্বনির্ভর গোষ্ঠী গঠন করা হচ্ছে। তাঁদের মার্কেটিং এবং ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রেও বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমাদের আদিবাসী সম্প্রদায়ের অর্থনৈতিকভাবে ক্ষমতায়নের দিকে এটি একটি বড় পদক্ষেপ। আমি নিশ্চিত যে ভবিষ্যতে নিকোবরের ভার্জিন নারকেল তেল বিশ্বে আলোড়ন সৃষ্টি করবে এবং এর পেছনে সবচেয়ে বড় অবদান থাকবে আন্দামান ও নিকোবরের মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলির। আমার প্রিয় দেশবাসী, ক্ষণিকের জন্য আপনি একটি দৃশ্যের কথা ভাবুন। কলকাতায় জানুয়ারির সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ তার চরম সীমায়, আর এদিকে ভারতে ইংরেজদের বিরুদ্ধে অসন্তোষ বেড়েই চলেছে। সেই জন্য শহরের প্রতি প্রান্তে পুলিশ মোতায়েন করা হয়েছে।
কলকাতার মাঝামাঝি এক বাড়ির আশেপাশে পুলিশ খুব বেশি সক্রিয় হয়ে রয়েছে। এসবের মাঝে লম্বা ব্রাউন কোট প্যান্ট ও কালো টুপিধারী এক ব্যক্তি রাতের অন্ধকারে তার বাংলো থেকে গাড়ি করে বেরিয়ে যাচ্ছে। কঠোর নিরাপত্তা সম্পন্ন অনেক পুলিশ চেকপোস্ট পেরিয়ে তিনি গোমো রেলওয়ে স্টেশনে পৌঁছে যান। এই স্টেশন এখন ঝাড়খণ্ডে অবস্থিত। এখান থেকে তিনি ট্রেন ধরে এগিয়ে যান। এরপর আফগানিস্তান হয়ে তিনি ইউরোপে পৌঁছে যান, আর তাও ইংরেজ শাসনের দুর্ভেদ্য গৃহবন্দী অবস্থায় থাকা সত্ত্বেও। বন্ধুরা, এই গল্প আপনাদের হয়তো অনেকটা সিনেমার মতো মনে হতে পারে। আপনি ভাবছেন এই নির্ভীক ব্যক্তি কোন মাটি দিয়ে তৈরি? আসলে ব্যক্তি আর কেউ নন, আমাদের দেশের মহান মনীষী নেতাজি সুভাষচন্দ্র বসু। 23শে জানুয়ারি অর্থাৎ তাঁর জন্মবার্ষিকীকে এখন আমরা পরাক্রম দিবস রূপে পালন করি। সাহসিকতার এই কাহিনীতেও তার পরাক্রমের আভাস দৃশ্যমান। কয়েক বছর আগে আমি ওঁর ওই বাড়িতে গিয়েছিলাম যেখান থেকে তিনি ইংরেজদের চোখে ধুলো দিয়ে পালিয়েছিলেন। ওঁর সেই গাড়ি এখনো ওখানে রয়েছে। সেই অভিজ্ঞতা আমার কাছে খুবই মূল্যবান। সুভাষবাবু একজন ভিশনারি ছিলেন। সাহস ওঁর সহজাত স্বভাব ছিল। শুধু তাই নয়, উনি একজন অত্যন্ত দক্ষ প্রশাসকও ছিলেন। মাত্র 27 বছর বয়সে উনি কলকাতা কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার হলেন, আর তারপর উনি মেয়রের দায়িত্বও পালন করেন। একজন প্রশাসক হিসাবেও উনি অনেক বড় বড় কাজ করেছেন। বাচ্চাদের জন্য স্কুল, গরিব বাচ্চাদের জন্য দুধের ব্যবস্থা আর স্বচ্ছতা ভিত্তিক অনেক প্রচেষ্টার কথা আজও স্মরণ করা হয়। নেতাজি সুভাষের রেডিওর সঙ্গে এক গভীর সম্পর্ক ছিল। উনি আজাদ হিন্দ রেডিওর স্থাপনা করেন, যার মাধ্যমে ওর কথা শোনার জন্য জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করত। ওর ভাষণ বিদেশি শাসনের বিরুদ্ধে লড়াইকে এক নতুন শক্তি প্রদান করে। আজাদ হিন্দ রেডিওতে ইংরেজি, হিন্দি, তামিল, বাংলা, মারাঠি, পাঞ্জাবি, পশতো আর উর্দু ভাষায় নিউজ বুলেটিনের সম্প্রচার হতো। আমি নেতাজি সুভাষচন্দ্র বোসকে প্রণাম জানাই। সারা দেশের যুববৃন্দের কাছে আমার অনুরোধ, তারা যেন ওঁর সম্বন্ধে আরো বেশি করে পড়ে আর ওঁর জীবন থেকে নিরন্তর প্রেরণা অর্জন করে। বন্ধুগণ, মন কি বাতের এই অনুষ্ঠানটি প্রত্যেকবার আমাকে রাষ্ট্রের সামগ্রিক প্রচেষ্টা দিয়ে আপনাদের সম্মিলিত ইচ্ছাশক্তির সঙ্গে যুক্ত করে। প্রত্যেক মাসে আমি বহুমাত্রায় আপনাদের পরামর্শ, আপনাদের মতামত পাই, আর এই ধরনের চিন্তাভাবনা দেখে বিকশিত ভারতের উপর আমার বিশ্বাস আরো গাঢ় হয়ে ওঠে। এইভাবেই আপনারা সবাই নিজেদের কর্মের মাধ্যমে ভারতবর্ষকে সর্বশ্রেষ্ঠ করে তোলার প্রয়াস করতে থাকুন। এইবারের মন কি বাত আপাতত এইটুকুই। ভারতবাসীর উপলব্ধি, সংকল্প আর সাফল্যের নতুন গাথা নিয়ে আগামী মাসে আবার দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।